হাজার বছর ধরে এই গুহাটা অভিশপ্ত, যেখানে একবার কেউ ঢুকলে জীবিত আজ অবধি কেউ বেরোয়নি। অভিশপ্ত এই গুহার ভেতরের কবরগুলো একদল ডাকাত লুট করতে এসেছিল। এমন কি থাকে এই অভিশপ্ত গুহার কবরগুলোর মধ্যে? আর এই কবরগুলোই বা এই গুহার ভেতরে এলো কি করে? এই গুহাটা সম্পূর্ণ উল্টো নিয়মে চলে। গুহার মধ্যে ছিল একটা পুরনো পিয়ানো। সেই পিয়ানো থেকে মাঝে মাঝে সুর ভেসে আসে। আবার গুহার কোনো একটা কোণে কখনো কখনো টেলিফোন বেজে ওঠে এবং সেই ফোন রিসিভ করলে এক অদ্ভুত গলায় আওয়াজ আসতে থাকে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসজি স্টোরি। এই গুহাতে যীশু খ্রিস্টের এক সৈন্যের কবর 700 বছর ধরে এখানে রাখা হয়েছে। কেন? এবং তার কবরটা যখন খোলা হলো দেখা গেল মানুষটাকে দেখে মনেই হচ্ছিল না যে মরা মানুষ, দেখে মনে হচ্ছিল ঘুমিয়ে আছে। এবং এই কবরটা খুঁজে পাওয়ার পর থেকে তাদের সাথে এমন এমন কিছু ঘটতে থাকে, মাথাই নষ্ট। একটা অন্য রকমের সেরা হরর থ্রিলার এসডি স্টোরি প্রেজেন্টস অ্যাজ অ্যাবাভ সো বিলো। একটা বাস, এই বাসের মধ্যে বসে ওই মেয়েটা একটা ভিডিও করছিল এবং সে ভিডিওতে বলছে যে এই মুহূর্তে সে নাকি ইরানের বর্ডার পার করছে আর আপাতত হালালা নামে একটা অঞ্চলের দিকে যাচ্ছে, কারণ সেখানে প্রাচীন কাল থেকে কতগুলো রহস্যময় গুহা আছে, যে গুহাগুলোকে বর্তমান সরকার বোম বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়ার অর্ডার দিয়েছে। এই মেয়েটা মনে করে এই গুহাগুলোর মধ্যে নিশ্চয়ই প্রাচীন কালের ইতিহাসের কোনো বিশেষ তথ্য থাকতে পারে, তাই বিস্ফোরণের আগে সেই গুহাগুলোতে সে পৌঁছতে চায়। এই মেয়েটার বিশ্বাস ওই গুহাগুলোর মধ্যে নিশ্চয়ই ইতিহাসের কোনো বিশেষ তথ্য থাকতে পারে এবং বিস্ফোরণের ফলে ইতিহাস সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই অনেক কষ্ট করে সে এই দেশে এসেছে এবং বেআইনিভাবে এই দেশে ঢুকেছে, এটা জানার পরেও যে তার শাস্তি হতে পারে। সে রেজা নামে এই লোকটা সাহায্য নেয় এবং তার বাড়ির মধ্য দিয়ে তৈরি এক গোপন সুড়ঙ্গ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে ওই গুহাটার ভেতরে যায়। জানা যায় মেয়েটার নাম স্কারলেট মার্লো। হ্যাঁ, একটু অদ্ভুত নাম। তবে গুহায় ঢোকা মাত্র রেজা জানায় যে তাদের অনেকটা দেরি হয়ে গেছে, কারণ মিলিটারি সৈনিকরা সেখানে পৌঁছে গেছে আর কিছুক্ষণের মধ্যেই গুহাগুলোকে বোম দিয়ে তারা উড়িয়ে দেবে। তবে স্কারলেটের কাছে খবর ছিল যে মিলিটারিরা সূর্যাস্তর আগে বোমা বিস্ফোরণ করবে না, তাই তাদের হাতে এখনও বেশ কিছুটা সময় আছে। এরপর রেজা এবং স্কারলেট দুজনে গুহার মধ্য দিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে তারা একটা বিশেষ দেওয়ালের সামনে এসে পৌঁছায়, যার ওপরে প্রাচীনকালের ভাষায় কিসব লেখা ছিল বোঝা যাচ্ছে না ঠিকমতো। দেখা যায় স্কারলেট সেই ভাষা পড়তে পারে এবং কোনো একটা লেখা দেখে সে চমকে যায় এবং দেওয়ালটা ভাঙতে শুরু করে। বেশ কয়েকবার হাতুড়ি দিয়ে মারতেই সে দেওয়ালটা ভেঙে পড়ে যায়। অদ্ভুতভাবে দেখা যায় দেওয়ালের ওপাশে ছিল গুহার মধ্যে তৈরি করা এই গোপন জায়গাটা, যেখানে ছিল এই ষাঁড়ের মতো দেখতে একটা পশুর মুখের মূর্তি এবং সেই মূর্তির গায়ে আরও কিসব লেখা ছিল। স্কারলেট জানায় সেই মূর্তির নাম হলো রোজকি এবং সে রেজাকে হঠাৎ করে বলে, এতটা আসার জন্য আমার সাথে ধন্যবাদ, এখন তুমি বাইরে চলে যাও, কারণ বাইরে বোমা বিস্ফোরণের ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে গেছে। স্কারলেটের ওই মূর্তির গায়ে সমস্ত লেখার ছবি লাগবে, কারণ এই লেখাগুলো বেশ কয়েক হাজার বছর আগের লেখা। এই লেখা থেকে সে অনেক কিছু জানতে পারবে। স্কারলেট কোনো মতে সব ছবি তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়তে গেলে হঠাৎ করে সামনে কার একটা ঝুলন্ত দেহ দেখতে পায়, আর ঠিক তখনই বাইরে সেনাবাহিনী বিস্ফোরণ ঘটিয়ে দেয়। গুহার ভেতরে সব কিছু তছনছ হয়ে ভেঙে পড়তে থাকে। স্কারলেট নিজেকে কোনো রকমভাবে বাঁচিয়ে প্রাণপণে দৌড়তে থাকে এবং রেজার নাম ধরে চেঁচাতে থাকে। রেজা তার ডাক শুনে কোনোভাবে অনেক কষ্টে তার হাত ধরে টেনে তাকে সুড়ঙ্গের বাইরে নিয়ে আসে, তার ঘরের ভেতরে। স্কারলেটকে রেজা বলে, তোমার বাবার পথে যেও না স্কারলেট, তোমার বাবা সারা জীবন ধরে পাগলের মতো শুধু এই পাথর খুঁজে বেরিয়েছে, কিন্তু আজ অবধি ওই পাথর যারা খুঁজে পাওয়ার চেষ্টা করেছে সবাই মারা গেছে। তুমি যদি একই পথে হাঁটো তোমার সাথেও কিন্তু একই জিনিস হবে। স্কারলেট রেজার এসব কথা শুনে শুধু একটাই কথা বলে, আমার বাবা মোটেও পাগল ছিল না, তার কাজের পেছনে একটা বড় উদ্দেশ্য ছিল। এরপর স্কারলেটকে দেখা যায় সে প্যারিসে যায় এবং জানা যায় পেশায় সে একজন লন্ডন ইউনিভার্সিটির অধ্যাপিকা এবং এই অল্প বয়সে সে প্রচুর পড়াশোনা করেছে এবং অনেক ডিগ্রিও অর্জন করেছে। তবে তার এত পড়াশোনার পেছনে একটাই কারণ, তার বাবা জীবিত থাকাকালীন সময় ফ্লামেল পাথর বা ফিলোসফার স্টোন যাকে বলে, এই ধরনের একটা বিশেষ শক্তিশালী পাথর খুঁজে বের করার অনেক চেষ্টা করেছে। এই পাথরটার বিশেষত্ব কি? পাথরটার একটা বিশেষত্ব রয়েছে। সেটা কি? সাধারণ যেসব ধাতু থাকে যেমন লোহা, তামা, রূপা, যে কোনো ধাতুকে সোনায় রূপান্তরিত করে দিতে পারবে এই পাথর। এমনকি কোনো মৃত্যু পথযাত্রীর রোগও সারিয়ে তুলতে পারবে নাকি এই পাথর। সুতরাং এই পাথরটা মহামূল্যবান। রেজা যে বলেছিল যে পাথরটা যারা খোঁজার চেষ্টা করেছে সবাই মারা গেছে, বা যারা চেষ্টা করে তারা সবাই মারা যায়, তার কারণ এই ধরনের পাথর নানান ভয়ঙ্কর গুহার মধ্যে লুকিয়ে রাখা থাকে এবং যার জন্য অনেক জটিল সূত্র ধরে
অনেক দুর্গম পথ এবং নানা জটিল ধাঁধার সমাধান করে সেই পাথর অবধি পৌঁছাতে হয়। একটা ছোট ভুল পদক্ষেপ মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে। তাই একসময় ব্যর্থ হয়ে স্কারলেটের বাবা অনেক খোঁজাখুঁজির পর আত্মহত্যা করে। স্কারলেটের বাবা একজন জ্ঞানী, অনেক বড় ইতিহাসবিদ ছিলেন। তাই স্কারলেট তার বাবার অসম্পূর্ণ কাজ করার জন্য ওই গুহাতে গিয়েছিল এবং ইরানের গুহায় রোজ কি পাথরটা পাওয়ার জন্য ওই পাথরের অনেকটাই কাছাকাছি চলে এসেছিল সে। এবার শুধুমাত্র একটা গণ্ডি টপকালেই স্কারলেটের হাতে চলে আসবে রোজ কি পাথর। আসলে স্কারলেট জানায় যে নিকোলাস ফ্লামেল নামের নাকি একজন ওই পাথরটা তৈরি করেছিল এবং ওই পাথরের দ্বারা নিজেও অনেক ধন সম্পত্তি কামিয়েছিল এবং অনেক বছর অবধি বেঁচেও থেকেছিল, মানে দীর্ঘায়ু হয়েছিল। সে যখন মারা যায় তখন গ্রেভ রবার্স নামে তখনকার দিনে অনেক ডাকাত ছিল, যারা কিনা সোনাদানার লোভে বড় বড় লোকেদের কবর চুরি করত, মানে কবর খুঁড়ে চুরি করত। কারণ তখনকার দিনে বড় বড় মানুষ যাদেরকে কবর দেওয়া হতো সেই কবরগুলোর সাথে প্রচুর ধন সম্পত্তি দিয়ে দেওয়া হতো মাটির নিচে। তো তখনকার দিনের ওই ডাকাতগুলো ফ্লামেল পাথরটা পাওয়ার জন্য নিকোলাসের কবর খুঁড়েছিল এবং কবর খুঁড়ে তারা দেখে যে নিকোলাস এবং নিকোলাসের বউয়ের দেহ দুটো কবরের মধ্যে থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। কোথায় গেছে কবরের ভেতর থেকে সেই দেহ দুটো? তবে নিকোলাসের সমাধির ওপরে যে টোমস্টোন বা সমাধিস্তম্ভ তৈরি করা ছিল, স্কারলেটের বাবা বিশ্বাস করত ওই সমাধিস্তম্ভের ওপরে আঁকা বেশ কয়েকটা ছবির মধ্যে নিশ্চয়ই ওই পাথরের কোনো সূত্র রেখে গেছে নিকোলাস। আর সেই সূত্রটা বোঝার জন্যই স্কারলেটের দরকার ছিল রোজ কি নামে ওই পাথরটা। রোজ কি পাথরটা তো সে পেয়ে গেছিল, কিন্তু সেই পাথরের মধ্যে যে ভাষা লেখা ছিল সেই ভাষাটাকে বলা হয় অ্যারামিক ভাষা। এটা একটা ঐতিহাসিক ভাষা। সেই ভাষাটা স্কারলেট পড়তে পারে না, তবে তার এক কাছের বন্ধু, বলা যায় এক বিশেষ বন্ধু যার নাম জর্জ, সে ওই ভাষা পড়তে পারত। তো স্কারলেট এবং স্কারলেটের এই বন্ধু যার নাম বেনজি কিন্তু স্কারলেট যে পাথরটা খুঁজে বেড়াচ্ছে, যা যা করছে না করছে এগুলো একটা ডকুমেন্টারি হিসাবে ভিডিও রেকর্ড করে রাখছিল। তো তারা দুজন মিলে একটা পুরনো চার্চের ভেতরে যায় যেখানে কেউ যাওয়া আসা করে না। সেখানে গিয়ে তারা জর্জকে খুঁজে বার করে এবং অনেক কষ্টে ওই রোজ কি পাথরটা পড়ার এবং তাদের সঙ্গে এই মিশনে যোগ দেওয়ার জন্য রাজি করায়। জর্জ সেই রোজ কির লেখাটা ইংরেজিতে রূপান্তর করে বা ট্রান্সলেট করে এবং যেখানে ওই সমাধিস্তম্ভটা রাখা ছিল, মানে নিকোলাসের সমাধিস্তম্ভ, সেখানে ওই স্তম্ভটা খতিয়ে দেখার জন্য বিশেষ অনুমতি নিয়ে ভেতরে যায়। অনেক ভয়ে ভয়ে তারা সেই পাথর নামিয়ে পেছনের দিকে কোনো সূত্র আছে কিনা দেখতে যায়, কিন্তু দেখে কিছুই নেই। এরপর স্কারলেট নানা রকম কেমিক্যাল মিশিয়ে আগুন জ্বালিয়ে স্তম্ভের পেছনের দিক থেকে তথ্য বের করার চেষ্টা করে এবং ছবি তুলে নেয়। এবং এই ছবিতে থাকা একটা ধাঁধা থেকে তারা দুজনে এটা বুঝতে পারে যে প্যারিসে মাটির নিচে সুড়ঙ্গ করে পৃথিবীর বিভিন্ন গুহা থেকে 60 লক্ষ লোকের মৃত্যুর পর তাদের কঙ্কাল সংরক্ষণ করে রাখা হয়েছে, যেটাকে বলে ক্যাটাকম্বস। তার মধ্যে দিয়ে নিকোলাসের কবর ওই পয়েন্ট বরাবর মাটির নিচে 370 ফিট নিচে আছে। অর্থাৎ সরল ভাষা বলতে গেলে মাটির নিচে প্রায় 370 ফিট নিচে ওই পাথরটার সন্ধান পাবে তারা। তবে সমস্যা হলো মাটির এতটা নিচে তারা কি করে যাবে সেটা খতিয়ে দেখার জন্য তারা একদিন যারা কিনা বিভিন্ন ট্যুরিস্ট বা পর্যটকদের মাটির নিচে কঙ্কাল দেখাতে নিয়ে যায় সুড়ঙ্গের মধ্য দিয়ে, তাদের সাথে বেনজি আর স্কারলেট যায়। কিন্তু নিকোলাসের কবর যেখানে রাখা হয়েছে সেখানে অবধি পৌঁছতে গেলে তাদেরকে ওই জায়গার মধ্য দিয়ে যেতে হবে যেখানে বিভিন্ন মৃত মানুষের হাড় কঙ্কালগুলো আছে। সুড়ঙ্গ সরু, কারোর প্রবেশ নিষেধ, কিন্তু ঠিক তখনই পাশ থেকে হঠাৎ একটা ছেলে আসে। সে বলে লে শোকেস নামের একটা ক্লাবে প্যাফন নামে একটা ছেলে থাকে, যে কিনা বেআইনিভাবে এইসব নিষিদ্ধ জায়গায় মানুষদেরকে নিয়ে যেতে পারবে। এটা শোনা মাত্র স্কারলেট, জর্জ আর বেনজি সেই ক্লাবে যায়। পাপিহনকে খুঁজে বের করার জন্য ক্লাবের মধ্যে লোকজনকে গুপ্তধনের লোভও দেখায় তারা। তবে জর্জ বেঁকে বসে, সে কিছুতেই গুহায় যেতে রাজি নয়, কারণ অনেক ছোটবেলায় তার কোনো এক ভাই গুহার ভেতরে গিয়েছিল এবং জলে ডুবে মারা গেছে। সে বলে এই ধরনের গুহার দুনিয়া কিন্তু অত্যন্ত ভয়ানক দুনিয়া, পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা, ওখানে প্রতি পদে মৃত্যু অপেক্ষা করছে। তবে স্কারলেট একসময় জর্জকে মানিয়ে নেয়। পরের দিন দেখা যায় স্কারলেট, জর্জ, বেনজি, প্যাপাহিন, সুকিজ আর জেড, আরও দুজন মানুষ, এরা সবাই মিলে রওনা দেয় সেই গুহার উদ্দেশ্যে। কোনো বেআইনি জায়গায় প্রবেশ করতে গেলে পুলিশের ভয় থাকেই, তাই তারা গাড়ি করে খানিকটা পথ যায় এবং তারপর পুলিশের চোখে ধুলো দিয়ে এমন একটা জায়গায় যায় যেখানে বিশেষ লোকজন যাওয়া আসা করে না। এরপর জঙ্গলের মধ্য দিয়ে খানিকটা গিয়ে একটা রেল লাইনের ওপর দিক দিয়ে আরও খানিকটা যাওয়ার পর তারা একটা অন্ধকার গুহার সামনে এসে পৌঁছায়। তারা সবাই মাথার মধ্যে এক ধরনের বিশেষ ব্যান্ড পরে নেয় যাতে লাগানো আছে আলো আর ক্যামেরা, যাতে তারা গুহায় গিয়ে কি করছে সেই সব কিছু বেনজির ডকুমেন্টারির জন্য ক্যামেরায় রেকর্ড করা যায়। এবং ওরা জানতও না যে এখান থেকেই শুরু হয় এই কাহিনীর আসল মৃত্যুর সাথে খেলা। গুহায় ঢুকে খানিকটা হাঁটার পর তারা এরকম একটা সরু সুড়ঙ্গের সামনে এসে দাঁড়ায়, যেটা দিয়ে গেলে তারা ওই ক্যাটাকম্বসের নিকোলাসের কবরের নিচে হাড়ের মধ্য দিয়ে যে সুড়ঙ্গটা গেছে সেখানে পৌঁছতে পারবে।
তবে সমস্যার ব্যাপার হলো এই ধরনের গুহাগুলো সাধারণত জলে ভরা থাকে, তাই তাদেরকে জলের উপর দিক দিয়ে হেঁটে যেতে হয় বেশ খানিকটা পথ। এরপর তারা ফাইনালি সেই কঙ্কালের হাড়ের মধ্য দিয়ে তৈরি সুড়ঙ্গের সামনে এসে পৌঁছায়। কিন্তু বেনজি কোনোভাবেই মানুষের হাড়ের ওপর দিক দিয়ে হামাগুড়ি দিয়ে যাওয়ার ব্যাপারটাতে ঠিক একটা সায় দেয় না। এছাড়াও হাড়ের ফাঁকে ফাঁকে ইঁদুর এবং অন্যান্য বিষাক্ত পোকামাকড় ঢুকে থাকে, যাদের থেকে নিজেদেরকে বাঁচিয়ে অন্য প্রান্তে পৌঁছতে হবে। স্কারলেট বলে, এই গুহা সম্বন্ধে রিসার্চ করে আমি যা জেনেছি আরেকটা পথ আছে, যেটা দিয়ে গেলে তাড়াতাড়ি আমরা এই গুহার একদম নিচে গিয়ে পৌঁছাতে পারবো। প্যাপিহন বলে, পথটা মোটেও সুবিধার নয়, কারণ অনেক দিন আগে তাদের এক বন্ধু সেই পথ দিয়ে ভেতরে গেছিল, কিন্তু কখনো বাইরে আসেনি। উপায় না পেয়ে তারা হাড়ের সুড়ঙ্গের ওপর দিক দিয়ে যেতে শুরু করে, কিন্তু একসময় বেনজি সেই সুড়ঙ্গের মধ্যে আটকে যায়। সে কিছুতেই এগোতে পারছিল না। স্বাভাবিকভাবেই সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে সে আটকে মারা যাবে। নিচের হাড়গুলোকে হাত দিয়ে সরানোর চেষ্টা করতে থাকে এবং তখনই সেখানে ধস নামে। বেনজিকে কোনো রকমে টেনে টুনে তারা সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। কিন্তু এবার একটা অদ্ভুত জিনিস দেখা যায়। তারা যেখান থেকে ওই হাড়ের সুড়ঙ্গে ঢুকেছিল, আবারও তারা সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছে। তারা অবাক হয়ে যায় এবং কোনো উপায় না পেয়ে যে পথের ব্যাপারে স্কারলেট শুরুতে বলেছিল সেই পথের ভেতরেই তারা ঢুকে যায়। এবং এখানে একটা আশ্চর্যজনক জিনিস চোখে পড়ে। সেটা হলো, প্যাপিহন যেখানেই যেত সেখানে স্প্রে রং দিয়ে নিজের নামের প্রথম 3টা অক্ষর লিখে আসত। এই পথে ঢোকার পরেই তারা দেখতে পায় দেওয়ালের মধ্যে তার নাম, অথচ প্যাপিহন নাকি এই পথে কখনো যায়নি। সবাই তাকে সন্দেহ করা শুরু করে। তুমি তো বলেছিলে এই পথে জীবনে কখনো আসোনি, তাহলে এখানে তোমার নাম কেন, কি করে এলো? কিন্তু চমকের এটা তো সবে শুরু ছিল। হঠাৎ করে আচমকা তারা একটা টেলিফোনের রিং শুনতে পায়। মাটির এতটা নিচে টেলিফোনের রিং, কানেকশন কোত্থেকে এলো? এবং সেখানে ফোনই বা এলো কি করে? আর যদি ফোন থেকেও থাকে, এই ফোনটা কার, যার জন্য ফোন এসেছে? প্যাপিহন জানায় যে এই জায়গা দিয়ে নাকি শহরের ফোনের লাইন গেলেও 50 বছর আগে সেটা অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এখানে কারোর ফোন বাজা বিন্দুমাত্র সম্ভব নয়। টেলিফোনের আওয়াজটা আবার শোনা যায়। স্কারলেট রুদ্ধশ্বাসে ছুটতে থাকে ওই টেলিফোনটা খুঁজে বের করার জন্য। আর খানিকটা এসে তারা ওই ফোনটাকে দেখতেও পায়। স্কারলেট ভয়ে ভয়ে ফোনটা তুললে ওপার থেকে একটা গলা শোনা যায়, আমার সাথে কেন কথা বলছো না স্কারলেট? তুমি কি আমার সাথে কথা বলতে চাইছো না? একটা অদ্ভুত গলায় এই দুটো লাইন শুনতে পায় স্কারলেট। স্কারলেট ভয় পেয়ে যায়। যাই হোক, ওরা আবার এগোতে থাকে এবং একটা জায়গায় তারা দেওয়ালে একটা হোটেলের নাম দেখতে পায়। জর্জ জানায় যে বহু বছর আগে একটা হোটেল এখানে ধসে পড়েছিল এবং 100 লোক চাপা পড়ে মারা যায়। এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো, তাদেরকে উদ্ধার করতে যাদেরকে পাঠানো হয়, সেই উদ্ধারকারী দলের 50 জনও রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। আরেকটু এগোতেই তারা দেখে ওখানে একটা পিয়ানো রাখা আছে এবং সবাই অবাক হয়ে যায়, কারণ এই পিয়ানোটা এত বছর ধরে এই গুহার মধ্যে থাকলেও পিয়ানোটা কিন্তু ঠিকঠাক কাজ করছে। ঠিক এমন সময় সবাইকে চমকে দিয়ে একটা লোক সেই জায়গায় এসে উপস্থিত হয় এবং প্যাপিহন দেখে অবাক হয়ে যায় এই লোকটা অন্য কেউ নয়, 2 বছর আগে যে মানুষটা উধাও হয়ে গিয়েছিল, যার নাম ছিল লাতোপ, সেই মানুষটাই হলো এই মানুষটা। তার কথাবার্তা, আচার আচরণ কেমন যেন অস্বাভাবিক। লাতোপ জানায় সেই অভিশপ্ত জায়গা থেকে বাইরে বেরোনোর রাস্তা চেনে। সবাই ওর পেছনে হাঁটতে থাকে এবং একটা জায়গায় এসে লাতোপ কেমন ঠান্ডা গলায় বলে, তোমরা এই 2 বছরে আমাকে একবারও খুঁজতে আসোনি, কাজটা ঠিক করেছো কি? কিন্তু দেখো, আমি তোমাদেরকে সাহায্য করছি। ওপরের দিক থেকে ওই যে সুড়ঙ্গটা নেমে গেছে, ওটা দিয়ে নিচে নেমে যাবে, বাইরে বেরোনোর রাস্তা পেয়ে যাবে। ওরা দড়ির সাহায্যে ঝুলে ঝুলে এইভাবে নামতে শুরু করে। জর্জ যখন নামছিল তার কোমরে বাঁধা দড়িটা আটকে যায় এবং ঠিক তখনই ওপর থেকে নামতে গিয়ে বেনজির হাতটা স্লিপ খেয়ে যায় এবং বেনজির হাত থেকে রক্ত বেরোতে থাকে। এবং শুধু তাই নয়, হাঁটতে গিয়ে ওই সুড়ঙ্গের মধ্যে কিছুটা নিচে জলের মধ্যে পড়ে যায় জর্জ এবং রহস্যজনকভাবে সেখানে উপস্থিত কেউই কিছু শুনতে পায় না। সবার কানে কেমন যেন তালা লেগে যায়। আর এর কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত বিকট শব্দ হতে শুরু করে সেই গুহার ভেতরে। ভূমিকম্পের মতো সবকিছু কাঁপতে শুরু করে। কেউই বুঝতে পারে না এসব কি হচ্ছে, কেন হচ্ছে। ঠিক এমন সময় তারা সবাই চোখের সামনে একটা বাচ্চাকে এক ঝলক দেখতে পায় এবং তারপর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায় আগের মতো। কেন জানি না সবার সন্দেহ হতে থাকে লাতোপের ওপরে, কারণ লাতোপ যখন থেকে এসেছে তখন থেকে কিছু না কিছু হয়ে যাচ্ছে। সত্যি কি লাতোপ তাদেরকে সাহায্য করছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? একটু এগিয়ে যাওয়ার পর জর্জের চোখে পড়ে গুহায় একটা পাথরের উপর আঁকা এই শকুনের ছবিটা এবং সেটাকে ফলো করে তারা আরেকটা ছবি পায় এবং ধাঁধার মতো কিছু সূত্র মিলিয়ে স্কারলেট আর জর্জ বুঝে যায় যে পাথরের মধ্যে 7 নম্বর পাথরটাকে সরালে সেই ফ্লামেল পাথর যেখানে আছে সেখানকার দরজা খুলে যাবে। আর যদি তারা ভুল হয় তাহলে তাদের মাথার ওপর এই গুহাটা ভেঙে পড়বে। তবে স্কারলেটটা ভুল ছিল না।
তারা পাথর সরায় এবং একইভাবে আরেকটা সুড়ঙ্গের দরজা নিজে থেকেই খুলে যায়। স্কারলেট জানায় যে 500 বছরে প্রথমবার কেউ এই সুড়ঙ্গে প্রবেশ করবে। স্কারলেট প্রথমে ঢোকে এবং সেখানে গিয়ে যা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, কারণ সুড়ঙ্গের উপরে ছিল এক বিশাল কক্ষ, যেখানে রাখা ছিল যীশু খ্রিস্টের সৈন্য দলের একজনের মৃতদেহ, যা প্রায় 700 বছর ধরে সেখানে রাখা আছে। আসলে এই বিশেষ ধরনের গুহা, যার ভেতরে মহামূল্যবান কোনো জিনিস রাখা হতো, তা সংরক্ষণের জন্য এই ধরনের সৈনিকদেরকে এখানে কবর দেওয়া হতো। তবে অবাক করার মতো বিষয় এই যে 700 বছর ধরে এই সৈনিকটাকে এখানে কবর দেওয়ার পরেও দেহটা কিন্তু ঠিক আগের মতোই আছে। দেখে বোঝাই যায় না যে লোকটা কি আদৌ মৃত নাকি ঘুমিয়ে আছে। শরীরে এক ফোঁটাও পচন ধরেনি। তবে ধাঁধার মধ্যে লেখা ছিল, এক ডানা খোলা শকুন দেখাবে পথ, দেবে আলোর দিশা অন্ধকার কোনো দিনে। স্কারলেট এবার সবাইকে মাথায় লাগানো টর্চটা বন্ধ করে দিতে বলে এবং সামনে একটা জলের মতো কুয়া ছিল, সেখান থেকে একটা আলোর ছটা আসতে দেখতে পায় স্কারলেট। সে কোনো কিছু না ভেবে সেই আলো ফলো করে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং দেখে সামনে ওই রকম আলগাভাবে একটার পর একটা পাথর সাজানো। একটু ধাক্কা দিতেই পাথরগুলো সরে যায় এবং স্কারলেট এই জায়গায় এসে পৌঁছায়, যেখানে তার সামনে পড়ে আছে অনেক সোনাদানা, আর তার সামনে ক্রমাগত জ্বলছে আগুন। তবে স্কারলেট সোজা চলে যায় পাশের দেওয়ালের দিকে এবং এতদিনের চেষ্টা, এত কষ্টের অবসান ঘটিয়ে সূত্র মিলিয়ে হাতে তুলে নেয় সেই বিশেষ মহামূল্যবান শক্তিশালী পাথর। ঠিক তখনই সেখানে প্যাপি হন্ডা এসে লোভে পড়ে ওই গুপ্তধনটা নিতে গেলে সেখানে ধস নেমে যায়। তাদের মাথার উপর গুহার ছাদ ভেঙে পড়ে। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হওয়ার পর দেখা যায় তাদের মধ্যে সুকিস সবথেকে বেশি আহত হয়েছে। তার একটা হাত পাথরের নিচে চাপা পড়ে গেছে এবং স্কারলেট সবাইকে শান্ত হতে বলে ওই ফ্লামেল পাথরটা চেপে ধরে কিছুক্ষণ সুকিসের হাতে। সুকিসের হাত অদ্ভুত রকমভাবে সেরে যায়। সত্যিই পাথরটার অদ্ভুত ক্ষমতা আছে। তবে লক্ষ্য করে দেখা যায় লা তোপ যেন কোথাও উধাও হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তারা যখন বাইরে যাওয়ার রাস্তা খুঁজছিল, তখন স্কারলেট পাশেই একটা ছবি দেখতে পেয়ে বলে, এই ছবিটার নাম আস অ্যাবাভ সো বিলো, মানে এই মুভিটার যা নাম, এই ছবিটারও সেই নাম। এই কথাটার অর্থ হলো, আমার অন্তরে যা আছে আমার বাইরেও তা আছে। এই বলে তারা ওপর দিকে তাকালে একটা দরজা দেখতে পায় এবং সে ওপরে থাকা দরজাটার ঠিক নিচে আরেকটা দরজা থাকার কথা। এই ভেবে নিচে জমে থাকা জলের উপরে পাথর মারতেই মাটি ভেঙে যায় এবং সব জল গিয়ে কোথাও একটা পড়ে। স্কারলেট বুঝে যায় তার আন্দাজ একদম ভুল নয়। সেই পথে খানিকটা দূর যাওয়ার পর তারা দেওয়ালে একটা লেখা দেখতে পায়। লেখা ছিল, এই পথে যারা একবার আসে তাদের ফিরে যাওয়ার কোনো আশা নেই। এবং খ্রিস্ট ধর্ম মতে এই একই কথা নরকের দরজা বা জাহান্নামের দরজার ওপরেও লেখা আছে। এরপর তারা লক্ষ্য করে সেখানে তারা যা দেখছে তা সবকিছুই যেন আগের ওই পাথরটা যেখানে রাখা ছিল সেই জায়গাটার মতো। সবকিছু কেমন যেন উল্টে পাল্টে গেছে। যে কুয়ার মধ্য দিয়ে তারা এই জায়গাটা এসেছিল, সেই কুয়া দিয়ে তারা অন্য প্রান্তে বেরোলে দেখতে পায় সেই যে যীশুখ্রিস্টের মৃত সৈনিকটা, তার দেহটা কিন্তু কেমন যেন অন্যরকম। আগের মতো দেহটা দেখতে সুন্দর নেই। আর ঠিক সেখানেই দাঁড়িয়েছিল লা তোপ এবং সুকিস তার সঙ্গে কথা বলতে গেলে সুকিসের মাথা ধরে সে পাথরের মধ্যে ঠুকে ঠুকে তার মাথা থেতলে তাকে মেরেই ফেলে। স্কারলেট সেই পাথরের সাহায্যে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পাথর আহত মানুষকে বাঁচাতে পারে, মৃত মানুষকে তো জীবিত করতে পারে না। তবে এতটুকু বোঝা যায় যে লা তোপ আসলে কোনো মানুষ নয়। সে অনেক দিন আগে এখানে আটকা পড়ে মারা গেছে এবং কোনো এক প্রেতাত্মা তার শরীরে ভর করে স্কারলেটদের ক্ষতি করার চেষ্টা করছে। তাদের তাড়াতাড়ি বেরোতে হবে। তারা ঠিক করে তারা যে পথ দিয়ে এখানে এসেছিল একইভাবে এগিয়ে যাবে, কিন্তু তারা ক্রমাগত মাটির গভীরে আরও গভীরে যেতে থাকে। একসময় সুড়ঙ্গ দিয়ে ঝুলে নেওয়ার পর বেঞ্জির ওপর এই মেয়েটার রূপে কোনো এক অশুভ আত্মা এসে তার ওপর হামলা করে এবং ওপর থেকে নিচে ফেলে তাকে মেরে ফেলে। খানিকটা দূরে আসতেই তারা কারও একটা চিৎকার শুনতে পায় এবং দূরে আগুন জ্বলার মতো কিছু একটা দেখতে পেয়ে তারা গিয়ে দেখে একটা গাড়ি দাউ দাউ করে জ্বলছে, আর তার ভেতরে বসে আছে ওই ছেলেটা যে কিনা স্কারলেট আর বেনজিকে প্যাপিহনের খোঁজ দিয়েছিল। তাকে দেখা মাত্রই প্যাপিহন বলতে থাকে, আমায় কিছু করো না, সেদিন আমার কোনো দোষ ছিল না। কিন্তু ওই ছেলেটা বা ছেলেটার রূপে থাকা কোনো আত্মা প্যাপিহনকে টেনে সেই জ্বলন্ত গাড়ির ভেতর ঢুকে যায় এবং পুরো গাড়িটা উধাও হয়ে যায়। মাটির উপর এইভাবে শুধু দুটো পা দেখা যায়। স্কারলেটটা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না এবং দেখা যায় স্কারলেট এবং জর্জ দুজনেরই ভ্রম হতে শুরু করে। কখনো তারা দুজনেই ফাঁসির দড়ি তো কখনো জর্জের গুহার ভেতর ডুবে যাওয়া ভাই ড্যানিকে দেখতে পায় এবং এতক্ষণে তারা এটা পরিষ্কারভাবে বুঝতে পারে যে এই অভিশপ্ত গুহার মধ্যে অনেক প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। আর এই অভিশপ্ত গুহা কোনো গুহা নয়, যেন এক জ্বলন্ত নরক। তাই এখানে যারা আসে তাদেরকেই মরতে হবে। একসময় তারা সেখানে দুটো শয়তানকে দেখতে পায়।
সে তাদেরকে শেষ করার জন্য তাদের পিছু নেয়, কিন্তু তারা এমন একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে, এখানে দেওয়ালের মধ্যে এই ধরনের মূর্তি ছিল। হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে একটা মূর্তি জীবিত হয়ে যায় এবং জর্জের গলায় কামড় বসিয়ে দেয়। জর্জের গলা থেকে অঝরে রক্ত পড়তে থাকে। স্কারলেট আর জেড তাকে নিয়ে রুদ্ধশ্বাসে ছুটতে থাকে। কোনোভাবেই হোক এই অভিশপ্ত মৃত্যুর গুহা থেকে পালিয়ে বাঁচতে হবে। গুহার একটা ফাঁকা জায়গায় এসে স্কারলেট ওই পাথরটার সাহায্যে জর্জকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু পাথরটা কাজ করে না। স্কারলেট বুঝতে পারে তার একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। ফ্লামেল পাথর বলে যেটাকে সে নিয়ে এসেছে আসলে সেটা ভুল পাথর, সুতরাং তাকে ঠিক পাথরটা নিয়ে আসতে হবে। সে উন্মাদের মতো ছুটতে শুরু করে এবং পথে সেখানকার প্রেতাত্মারা তাকে নানাভাবে আটকানোর চেষ্টা করে। কখনো গুহার জলের কুয়াগুলো রক্তে ভরে যায় এবং বেশ কয়েকটা হাত বেরিয়ে এসে তাকে নিচে টেনে নিয়ে যেতে চায়, আবার কখনো ওই দেওয়াল থেকে মূর্তি বেরিয়ে এসে তার উপর হামলা করতে যায়, কিন্তু স্কারলেটকে কেউ আটকাতে পারে না। যেভাবেই হোক জর্জকে তো বাঁচাতে হবে। সে মরিয়া হয়ে ছুটতে থাকে এবং এক জায়গায় স্কারলেট আবার একটা ঝুলন্ত দেহ দেখতে পায়। নিজের বাবা ভেবে তার মুখের চাপাটা সরাতেই স্কারলেট নিজেকে সেই লাশের মধ্যে দেখতে পায় এবং মাটিতে চারদিকে অনেকগুলো দাঁতযুক্ত মুখ ভেসে ওঠে। তবে এত কিছুর মধ্যেও সে কোনো মতে ভুল পাথরটাকে রেখে সেখানে ঠিক পাথরটা খুঁজে বের করে এবং ফিরে আসতে থাকে। ফিরে আসার পথে এবার যেন সবকিছু শান্ত হয়ে যায় এবং এবারও সে তার বাবার ঝুলন্ত দেহটা দেখতে পায়, যেটা সে মুভির শুরুতে দেখেছিল। স্কারলেট নিজের বাবার বুকে মাথা রেখে বলে, আমায় ক্ষমা করে দিও বাবা, আমি সেদিন রাতে তোমার ফোন তুলতে পারিনি, আমি অনেক বড় ভুল করেছিলাম। সে যখন জর্জ আর জেডের কাছে গিয়ে পৌঁছলো তখন জর্জ জীবিত ছিল এবং সেই পাথরের সাহায্যে স্কারলেট তাকে সারিয়ে তোলে। স্কারলেট বলে যে এই জায়গা থেকে বেরোতে গেলে সবাইকে নিজের জীবনের করা যে কোনো একটা ভুল স্বীকার করতে হবে, তবে এই জায়গা থেকে বেরোনো যায়। জর্জ তখন নিজের জীবনে একটা ভুল স্বীকার করে। ছোটবেলায় তার ভাই যখন জলে ডুবে যাচ্ছিল তখন সে তাকে কথা দিয়েছিল যে করেই হোক তাকে বাঁচাবে, কিন্তু সে নিজেই এত ভয় পেয়ে যায় যে সে ফেরত যাওয়ার রাস্তাও হারিয়ে ফেলে এবং তার ভাই শেষ অবধি মারা যায়। জেডও নিজের জীবনের একটা ভুল স্বীকার করে। সে বলে, আমার একটা অবৈধ সন্তান আছে, বোঝো ব্যাপার, এই বাজারেও ভাইয়ের দুটো অ্যাকাউন্ট। তো যাই হোক, তারপর তারা একটা গভীর সুড়ঙ্গে ঝাঁপ দেয় এবং অদ্ভুতভাবে তারা বেঁচেও যায়। তারা একটা ম্যানহোলের ঢাকনার মতো দেখতে পায় এবং সেটাকে ঠেলে বাইরের দিকে সরিয়ে এইভাবে তারা বাইরে বেরিয়ে আসে এবং যে 6 জন ওই অভিশপ্ত গুহার ভিতরে গিয়েছিল তাদের মধ্যে মাত্র 3 জন বেরিয়ে আসতে সক্ষম হয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর মুভিটা এখানে শেষ হয়ে গেলেও মুভির কিছু ফ্যাক্টের ব্যাপারে আসি। যেমন শুরুতেই যে ছেলেটাকে দেখা যায় যে কিনা প্যাপিহনের খোঁজ দিয়েছিল এবং গুহার মধ্যেই অদ্ভুতভাবে ওই ছেলেটাকে দেখা যায় যে কিনা প্যাপিহনকে জ্বলন্ত গাড়ির মধ্যে টেনে নিয়েছিল। এবার প্রশ্ন আসে, ছেলেটা কে এবং কেনই বা এটা করলো? প্যাপিহন আসলে কোনো এক সময় ছেলেটাকে মেরে ফেলেছিল এবং ছেলেটার প্রেতাত্মা সেদিন স্কারলেটকে প্যাপিহনের ঠিকানা বলে দেয় এই জন্য যাতে স্কারলেটের মাধ্যমে প্যাপিহন সেই গুহার মধ্যে আসে এবং ছেলেটার প্রেতাত্মা তার বদলা নিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্কে ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। এই জন্যই বলে সব গুহার ভেতরে ঢুকতে নেই, মানে ভেতরে বন মানুষও থাকতে পারে।